বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নেন তারা। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে স্লোগানে মুখরিত পুরো এলাকা। সংস্কৃতি কর্মীরা সেখানে যোগ দিয়ে সাংস্কৃতিক পরিবেশনা করেন। 5 দিনের আন্দোলন কর্মসূচিতে মূলত অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম। নাগরিকরা বঞ্চিত হচ্ছেন সেবা থেকে। গতকাল বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় ঘুরে আবার নগর ভবনের সামনে অবস্থান নেন ইশরাকের কর্মী সমর্থকরা এবং আজকের ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়। আদালত মেয়র ঘোষণা করার পরও দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমালোচনা করেন ইশরাক হোসেন। মতভেদ থাকলেও কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে আগামী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে আরাফাতুর রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ইউকের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়ে সামনের সময়টি হচ্ছে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে দেশটাকে গড়তে হবে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। বহু মানুষ তাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? দিয়েছে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, দিয়েছে একটি দেশে মানুষ স্বাভাবিকভাবে যা যা প্রত্যাশা করে সেই বিষয়গুলো যাতে দেশে সংগঠিত হয় তার জন্য জীবন দিয়েছে। কাজে আসুন এইগুলো যাতে আমরা সকলে মিলে, সকল রাজনৈতিক দল একসাথে মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, দেশটাকে গড়তে পারি, দেশটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে সুযোগ পেলে ঢাকা শহরে আমাদের 100টা ওয়ার্ড, আমরা কি একটা জিনিস করতে পারি না? আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি, অন্তত প্রতি 2টো ওয়ার্ডের মাঝখানে 2 বিঘা না 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে রাখি, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবেন, মুরব্বীরা, বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন। আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নেই দাবি করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলে তাকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বাধা দূর করার দাবিতে 12 দলীয় জোট আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন যে আওয়ামী লীগ 16 বছরে বিএনপির ওপর সবচেয়ে বেশি গুম, খুন ও নির্যাতন চালিয়েছে, সেই দলকে পুনর্বাসন করছে বিএনপি, এমন দাবি ভিত্তিহীন। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো ষড়যন্ত্র কাজে দেবে না বলেও জানান বিএনপির এই নেতা। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য মনে করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। এদিকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেফতার প্রসঙ্গে ষষ্ঠ উপদেষ্টা বলেছেন, তার মামলায় থাকায় এবং তদন্ত শেষ হওয়ায় তাকে গ্রেফতার করা হচ্ছে। সকালে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি একথা জানান। ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয় নাই, এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু গুণ বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। বিদেশ যাত্রা নিষেধ আছে কিনা একটা পলিসি আছে, ওই পলিসির মতো যেটা যারা পড়ে তাদের। নির্বাচন কমিশন এবং সচিবালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 586 নাগরিকের দ্বৈত জাতীয় পরিচয়পত্রে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়েছে। দুপুরে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকে এস.এম. হুমায়ুন কবির একথা জানান। এই মুহূর্তে দ্বৈত এনআইডিধারী কেউ নেই বলেও জানান তিনি। সম্প্রতি এনআইডি তথ্য ফাঁস হওয়া প্রসঙ্গে তিনি জানান, ডাটা সেন্টারে কাজ প্রতিনিয়ত চলমানের কথা জানান তিনি। বলেন, এনআইডি তথ্য ফাঁস ঠেকাতে বুয়েটের টেকনিক্যাল টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা নেওয়া প্রতিষ্ঠানগুলোর সাথে নিয়মিত যোগাযোগ চলছে। ভবিষ্যতে কোনো ধরনের ডাটা যেন ফাঁস না হয় সে বিষয়ে সচেতন রয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ বলেও জানান তিনি। আমরা 586 জনকে আইডেন্টিফাই করেছিলাম সর্বশেষ, এবং এই 586 জনকেই আমরা নিষ্কৃতি দিয়েছি, কারণ ওনাদের ওটা লক ছিল, যেহেতু 2টা ছিল ওটা লক করা ছিল। ওনারা
কোনোভাবেই নাগরিক সেবা নিতে পারছিলেন না। যেহেতু আমরা প্রথমটা রেখে দ্বিতীয়টা বাতিল করে দিয়েছি, এখন ওনারা প্রথমটা ওপেন হয়ে গেছে, ওনারা এখন নাগরিক সেবা পাবেন। 2টি এনআইডি আর কারণেই যদি এইটা আইডেন্টিফাই হয় কারোর ব্যাপারে, তাহলে আমরা ঠিক একই নিয়মে একই ব্যবস্থা গ্রহণ করব। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টানা অচল অবস্থা জটিল আকার ধারণ করেছে। আজ শিক্ষক সমিতির কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছেন 19তম ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষকদের অভিযোগ, নতুন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য 37 জন শিক্ষার্থীকে শোকজের পর হঠাৎ পিছুটান দেওয়ায় গতকাল থেকে শিক্ষাক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকছেন তারা। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তোয়েবের পাঠানো রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার দাবিতে গত 18 ফেব্রুয়ারি কিছু শিক্ষার্থীর সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এই ঘটনায় কয়েকজন শিক্ষক ও প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। বিচারহীনতার কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে এপ্রিলের 27 তারিখে সাবেক ভিসি ও প্রো ভিসিকে অব্যাহতি দেওয়া হয়। এরপর নতুন ভিসি মে মাসের 4 তারিখে যোগদান করে হামলার সাথে জড়িত 27 শিক্ষার্থীকে শোকজ করেন। এরপরও সমস্যার সমাধান হয়নি। হঠাৎ করেই ভাইস চ্যান্সেলর মহোদয় ওনার ব্যক্তিগত সিদ্ধান্তে এই প্রক্রিয়াটাকে থেমে রেখেছে। ওনার উপরে চাপ আছে বা ওনার নিয়ন্ত্রণের বাইরে এরকম কোনো কথা বলে। একটা বিশ্ববিদ্যালয় তো কার চাপে থাকবে? একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসকের সর্বোচ্চ বাধ্যবাধকতা থাকা উচিত বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী, যেটা শিক্ষকরা মানে ছাত্রদের মাধ্যমে যে ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছেন ওইটার বিচার করা, এবং সাথে সাথে আমাদের এর পরবর্তী ঘটনা যে পরবর্তী 2 মাস আপনারা দেখছেন বিভিন্ন ধরনের সাইবার বুলিং হয়েছে। এই জন্য আমরা একটা দাবি ছিল হচ্ছে এই যে ফিজিক্যাল অ্যাসাল্ট করছে তার একটা বিচার, আর সেকেন্ড দাবি ছিল এই যে সাইবার বুলিং সহ শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, এটা একটা। এদিকে শিক্ষাক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়েছেন 19তম ব্যাচের শিক্ষার্থীরা। বিগত 3 মাস ধরে আমাদের আসলে শিক্ষা কার্যক্রম মোটামুটি বন্ধ হয়ে আছে। একটা অচল অবস্থার ভিতর দিয়ে আমরা চাই যে কারোর কোনো ক্ষতি না হোক, আমরাও যেন কোনো ক্ষতিগ্রস্ত না হই। এই বিচার প্রক্রিয়াটা দ্রুততম সময়ে শুরু হোক এবং শুরু হওয়ার মাধ্যমে এবং শেষ হওয়ার মাধ্যমে আমরা যেন আমাদের একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে পারি। তবে শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরুর আগেই ক্যাম্পাস ছেড়ে ঢাকা চলে যান নতুন ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলী। এখন বিচার প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে করা যায় তাহলে সমস্যার সমাধান হওয়ার কথা আর কি। তার ভিতরে কিছু সংখ্যক ছাত্র চাচ্ছে যে আবার নতুন করে তদন্ত করে বিচার করা, আবার বেশি সংখ্যক ছাত্র আবার চাচ্ছে না এটাতেই হোক। শিক্ষকদের এই কর্মসূচির ফলে অচল হয়ে পড়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ থেকে স্থলবন্দরের মাধ্যমে বেশ কিছু পণ্য আমদানিতে ভারত নিষেধাজ্ঞা দেওয়ার পর প্রভাব পড়ছে দেশের স্থলবন্দরগুলোতে। শনিবার নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারির পর রোববার থেকেই তা বাস্তবায়ন শুরু করেছে দেশটি। ফলে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানির উদ্দেশ্যে বিভিন্ন পণ্য নিয়ে যাওয়া 20টি ট্রাক বন্দরে আটকে পড়েছে। এসব ট্রাকে দেশে উৎপাদিত ফলের জুস, বিস্কুট, নুডলস, বর্জ্য তুলা ও সুতা রয়েছে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞার কারণে রপ্তানিকারক, ব্যবসায়ী ও শ্রমিকরা যেমন ক্ষতির সম্মুখীন হবেন, তেমনি কমবে সরকারের রাজস্ব আয়। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি স্বাভাবিক থাকলেও রপ্তানি কমেছে। রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে আখাউড়া বন্দরেও। ভারতের সাথে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ায় দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে বাংলাবান্ধায় খুব বেশি প্রভাব পড়েনি বলে জানিয়েছেন রপ্তানিকারক ও শ্রমিকরা। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2 ভাগ করার সিদ্ধান্তের অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামে কর্মসূচিতে অচল হয়ে পড়েছে বন্দর ও কাস্টমস। সকাল থেকে টানা 6 ঘন্টা পর্যন্ত কাস্টমসের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির কর্মসূচির কারণে বন্দরের সব ধরনের পণ্য ডেলিভারি বন্ধ হয়ে যায়। এছাড়া জরুরি খাদ্যপণ্য যথাসময়ে বন্দর থেকে খালাস না নিতে পারায় বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। আমদানিকারকরা নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্যের খালাস করতে না পারায় গুনতে হচ্ছে অতিরিক্ত মাশুল। এদিকে আগামীকাল একদিনের জন্য কলম বিরতি স্থগিত করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সিলেটে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় সদস্য ফর্ম সংগ্রহ ও নবায়ন কর্মসূচি কার্যক্রম। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে সিলেট জেলা, মহানগর, সুনামগঞ্জের হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সারা দেশে 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এবার কাজ করছে বিএনপি। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। সকালে আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে রাজশাহী অঞ্চলের ভোটার তালিকা হালনাগাদ পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালায় তিনি একথা বলেন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এরই ধারাবাহিকতায় ইসি তাদের নিবন্ধন স্থগিত করেছে। প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। নিবন্ধন আপাতত স্থগিত আছে, আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। মাননীয় প্রধান উপদেষ্টা একটা টাইম লাইন ঘোষণা করেছেন যে 2025 সনের ডিসেম্বরে অথবা 2026 সনের জুনের মধ্যে। সঙ্গতভাবে আমরা যেহেতু একটা নির্বাচন বাস্তবায়নকারী সরকার, আমাকে তো প্রস্তুত থাকতেই হবে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ভারতের সাথে ফারাক্কার পানি বন্টন চুক্তির মেয়াদ রয়েছে উল্লেখ করে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পানির ন্যায্য হিস্সা বুঝে পেতে ভারতের সাথে আলোচনা করা হবে। সকালে রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীর উৎস মুখ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। প্রকল্পের স্বার্থে নদীর প্রবাহে আর বাধা দেয়া যাবে না বলেও জানান উপদেষ্টা। দুপুরে নাটোরের বড়াই গ্রামে বড়াল নদী অববাহিকার পানি প্রবাহ ও আটঘরিয়া রেগুলেটর পরিদর্শন করেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, উজানের অনেক কিছুর উপর নিয়ন্ত্রণ নেই, সেজন্য নদীর ক্ষতি না করে কিভাবে বর্তমান অবস্থা ঠিক রাখা যায় তার উদ্যোগ নেওয়া হচ্ছে। ইটভাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে জানিয়ে ইটভাটা নিয়ন্ত্রণে প্রাধিকার ভিত্তিক কর্মসূচি হাতে নেওয়ার কথাও জানান উপদেষ্টা। একটা এক্সিস্টিং চুক্তি আমরা তো অবশ্যই আশাবাদী যে এটা হয় রিনিউড হবে নতুবা নতুন করে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমাদের ন্যায্য হিস্সা, এটা আমাদের ন্যায্য হিস্সা, কাজে এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, বাংলাদেশের সংস্কৃতি যেন বাংলাদেশিদের হয়, কোনো বিশেষ গোষ্ঠীর যেন না হয়, সে লক্ষ্য কাজ করছে বর্তমান সরকার। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও কর্ণফুলী নদীর সাম্পান বাইচ ন্যাশনাল ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হচ্ছে জানিয়ে বলেন, বাংলা নববর্ষের অনুষ্ঠানের সাথে দেশের ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলোও সম্পৃক্ত করে বৈচিত্র্যময় করার চেষ্টা হচ্ছে। চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর 17 বছর অবহেলিত ছিল উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই জাদুঘরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমগ্র জীবন যেন উপস্থাপন করা যায় সে লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতিটা যেন বাংলাদেশের সবার হয়ে ওঠে, মানে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর যেন না হয়, এবং সেই কাজটা আমরা কিছু কিছু করছি। তো এই কাজের একটা বড় দিক হচ্ছে উৎসব। মনে হয় যে আচ্ছা উৎসবের এত ইম্পর্টেন্স কি? উৎসবের ইম্পর্টেন্স হচ্ছে উৎসব আসলে এসেনশিয়ালি ভেরি ইম্পর্টেন্ট কালচারাল, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল এক্সপ্রেশন একটা জনগোষ্ঠী। হিলিতে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার ও কলেরার প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে রোগী, যার বেশিরভাগই শিশু। অনেকে সিট না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানান, গত 2 দিনে 2 শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন হাসপাতালগুলোতে। হাসপাতালে প্রতিদিনই আসছে রোগী। অতিরিক্ত চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। জেলা সিভিল সার্জন জানান, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 13 জন চিকিৎসক থাকার কথা, সেখানে আছে মাত্র 2 জন। এই স্বল্প সংখ্যক চিকিৎসক নিয়ে এত রোগীর সেবা দেওয়া কঠিন হয়ে যায়। সংশ্লিষ্ট দপ্তরে 2 বার চিকিৎসক চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। আমার পাতলা পায়খানা এবং আমার বাচ্চা, সেজন্য আমি হাসপাতালে এসেছি। আমার স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, পাতলা পায়খানা এবং বমন। তো এখানে আসার পর চিকিৎসা করলাম। আমার ছোট বাচ্চাটার অসুখ, কালকে সকাল 10টা থেকে অসুস্থ, বমি করতেছে, পাতলা পায়খানা করতেছে, এই জন্য এই হিলি হাসপাতালে সকাল 10টায় ভর্তি হয়েছে।
শরীয়তপুর শহরের প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক বিভাগ ও জেলা প্রশাসন। জেলা সড়ক বিভাগ জানায়, শহরের ধানুকা হতে পালং উত্তর বাজার পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কটির দুই পাশের জমির দখল করে গড়ে তোলা হয়েছে অন্তত 146টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। একাধিকবার দখলদারদের সরে যেতে নোটিশ দেওয়া হলেও তারা যায়নি। পরে জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সকালে অভিযান চালিয়ে 15টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় জেলার সড়ক বিভাগ। এই উচ্ছেদ অভিযান চলমান রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গুলিস্তানে ব্লকেট কর্মসূচি পালন করেছে সমর্থকরা। তালা ঝুলিয়ে আন্দোলনের কারণে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। আগামীকাল অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে আইনি জটিলতার কারণে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো যাচ্ছে না বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আরও জানাচ্ছেন মেজবাহ হাসান। থেমে থেমে গান আর স্লোগানে উত্তাল নগর ভবন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 4 দিন অবস্থান নেওয়ার পর পঞ্চম দিনের ব্লকেট কর্মসূচিতে এমন ব্যতিক্রমী আয়োজন। আমরা রাজপথে থাকবো, রাজপথে আন্দোলন করে আমরা এই দাবি আদায় করব। হাইকোর্টের রায়কে বর্তমান সরকার তোয়াক্কা করছে না, মানছে না। টানা এমন কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম। ভোগান্তিতে পড়েন নগরবাসী। ওখানে নেমেছে, আমার পায়ে ব্যথা, হাঁটতে পারি না। এরপরেও আমি আপনার ওই রোডে নামছি বেশ অনেকটা আগে, এটুকু কষ্ট করে হেঁটে আসছি। কর্মসূচি চলাকালে ফেসবুকে স্ট্যাটাস দেন ইশরাক হোসেন। বলেন, আদালতের আদেশ ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জনগণ। রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা দাবি করেন, এখনই ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়া যাচ্ছে না। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি। এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। মঙ্গলবারও অবস্থান কর্মসূচি পালনের কথা জানিয়েছেন ইশরাক সমর্থকরা। আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব সদল বলে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতি এবং পাচারকৃত প্রায় 1,76,000 কোটি টাকা মূল্যের সম্পদ বাংলাদেশ ব্যাংকের অধীনে জব্দ আছে। জব্দকৃত সম্পদ ব্যবস্থাপনায় ফান্ড তৈরিতে নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন তিনি। পরে ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর জানান, আইনি মীমাংসা শেষে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে দেয়া হবে ওই অর্থ। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বিগত সরকারের সময় দেশ থেকে লুট হওয়া এবং বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ইতিমধ্যে দেশে বিদেশে বিপুল অঙ্কের স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে সরকার। 1,30,758.7 করোড় টাকা। আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে, যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে লুটপাট হওয়া সম্পদ এবং অর্থ ব্যবস্থাপনায় একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার সেগুলোকে জব্দ করা আছে। ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে। টাকা উদ্ধার করা আর শান্তিতে থাকা দুই জিনিস। উদ্ধারের সময় লাগবে, কিন্তু ঘুম নষ্ট আমরা কিন্তু এখন থেকেই করতে পারছি বলে মনে হয়। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ব্যবস্থাপনায় জড়িত ব্যক্তিরা 1,000 কোটি টাকা আত্মসাৎ করেছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, যথাযথ নিয়মে তাদের বিচার হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
ঢাকা সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকার সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশ দেন। তার জামিন শুনানির জন্য আগামী 22 মে দিন ধার্য করা হয়েছে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। মাথায় পুলিশের হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে তোলা হয় সিএমএম আদালতে। পরে ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন নুসরাত ফারিয়া। হাসিনাকে যারা সহযোগিতা করেছে, ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে, তাদের মধ্যে তাকে সম্পৃক্ত পাওয়া যায়। আজকে তার জামিন আংশিক শুনানি হয়। প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ পাস নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। আর আসামি পক্ষের আইনজীবীদের দাবি, ছাত্র আন্দোলনের সময় নুসরাত ফারিয়া দেশেই ছিলেন না, তাই তিনি অপরাধী নন। আমার মক্কেল উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এই তো সবকিছু মিলে আমরা আশাপ্রার্থী যে সামনের হিয়ারিংয়ে কোর্ট আমাদের দিকে সহায় হবে। পুলিশ প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন নির্ধারণ করা হয়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে নিরাপরাধ কেউ যেন ভোগান্তির শিকার না হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে ঈদ উল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এসব বলেন উপদেষ্টা। বৈঠকে মে মাসের মধ্যে তৈরি পোশাক কর্মীদের বোনাস এবং 3 জুনের মধ্যে বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। রোববার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করা হয়। একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে তোলা হলে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি, তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? বিদেশ যাত্রা নিষেধ আছে কিনা একটা পলিসি আছে, ওই পলিসির মতো যেটা যারা পড়ে তাদের কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব। ঈদের আগেই তৈরি পোশাক কারখানার কর্মীদের বেতন বোনাস পরিশোধের সিদ্ধান্ত হয় বৈঠকে। এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। এবার সড়কে কোনো পশুর হাট বসবে না এবং পশুবাহী ট্রাকের সামনে কোন হাটে যেতে চান তা লিখে রাখার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আগেই টেন্ডার হওয়ায় এবছর সম্ভব না হলেও আগামী বছর থেকে 5% বদলে 4% হাসিল নেবার অনুরোধ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা এটা করবে, আইন ভঙ্গ করবে, তাদের এগেইনস্টে অ্যাকশন নেবে। ঈদের আগে 5 দিন ও পরে 3 দিন নৌপথে বাল্ক হেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে পায়ে হেঁটে দীর্ঘতম পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের একমাত্র নজির গড়লেন বাংলাদেশি তরুণ ইকরামুল হক শাকিল। বাংলাদেশের সমুদ্র শহর কক্সবাজার থেকে পদযাত্রা করে প্রায় 1300 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন শাকিল এবং তিনি এই পথ সবচেয়ে কম সময়ে পাড়ি দিয়েছেন। এই মুহূর্তে শাকিল এভারেস্ট জয় করে ক্যাম্প 4-এ ফিরে এসেছেন। তবে যোগাযোগের সমস্যা থাকায় ঠিক কোন সময়ে শাকিল এভারেস্টের শীর্ষে পৌঁছেছেন বা সাথে কতজন আরোহী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে 1990 সালে অস্ট্রেলিয়ার একটি পর্বতারোহী দল ভারতের গঙ্গাসাগর থেকে পদযাত্রায় 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 96 দিনে এভারেস্ট জয় করেছিল। শাকিল সেই রেকর্ড ভেঙে আরও 100 কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়েছেন এবং সপ্তাহখানেক কম সময়ে জয় করেছেন এভারেস্ট। গত 25 ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে শাকিল তার পদযাত্রা শুরু করেন। পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবিকে ইতিবাচক বার্তা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে সীমান্তবর্তী স্টেডিয়ামকে ভেন্যু নির্ধারণ না করার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসি থেকে জানতে চেয়েছিল যে সরকারের এটা কি, তারপর এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি। তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে যতটা নিরাপদভাবে এই সফর শেষ করা যায় এটা আমরা